আমার শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, এখন ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য এবিটি এর টেস্ট পেপার আলোচনা করছি। সেখানে পেজ নাম্বার এসি 7 হয়ে গেছে, এসি 30 হয়ে গেছে। প্রত্যেকটা পার্ট এ, পার্ট বি, পার্ট সি আলাদা আলাদা করে কিন্তু ভিডিও দেওয়া আছে। এখন যেটা করব, পেজ নাম্বার এসি 50 অর্থাৎ এসি 50 পেজের পার্ট এ হয়ে গেছে, পার্ট বি হয়ে গেছে, পার্ট সি আলোচনা করব। এর জন্য দেখো, তোমাদের যে এই নিউ সিলেবাসে প্রকাশিত প্রত্যেকটি টেক্সট বই থেকে, নোট বই থেকে শুরু করে প্রত্যেকটি বই আমার হাতের কাছে আছে। যে বইতে যে উত্তরটি ভালো পাবো অবশ্যই সেগুলো দেখাবো। তার সঙ্গে 2 নম্বরের প্রশ্নগুলো আমি কিন্তু ডায়েরিতে, আগের যে প্রশ্নগুলো সেগুলোও ডায়েরিতে লিখে রেখেছি, আমি ক্লোজ করে দেখাচ্ছি। সমস্ত 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের জন্য লিখে দিয়েছি এই পেজটাতেও, অর্থাৎ এসি 50 পেজের পার্ট সি এর 2 নম্বরের প্রশ্নগুলো লেখা আছে। এরপরে আমি প্রথম যেটা আলোচনা করব 3 নম্বরের প্রশ্নগুলো। চলো শুরু করা যাক। দেখো, এসি 50 পেজের পার্ট সি প্রথমে কোশ্চেন আছে, ভারতের পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। এটি যে বইতে ভালো আছে সেটা হচ্ছে অর্ণব মিশ্র রামকৃষ্ণ সেনের বইতে, পেজ নাম্বার 203, পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ। এখানে উন্নতির কারণগুলো প্রথমত দিবে চাহিদা বৃদ্ধি, নগরায়ন এবং আয় বৃদ্ধি। ভারতের দ্রুত নগরায়ন এবং বিপুল সংখ্যক মধ্যবিত্ত শ্রেণীর আয় বৃদ্ধির ফলে পলিমার, কৃত্রিম তন্তু, প্লাস্টিক প্রভৃতি পেট্রো রাসায়নিকজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বরে শিল্পজাত দ্রব্য উৎপাদনের শেষ পর্যায়ের চাহিদা। শিল্প প্রক্রিয়ার শেষ পর্যায়ে বা উৎপাদনের পর বিপণন এবং বিতরণের সঙ্গে জড়িত, যেমন বিভিন্ন যে শিল্প, তার মধ্যে খাদ্য প্রক্রিয়াকরণ, ব্যক্তিগত সুরক্ষা, গৃহ সুরক্ষা, এর যে নানাবিধ ক্ষেত্র, সেখানেও পেট্রো রাসায়নিক শিল্পজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী প্রবণতা, কোভিড মহামারীর পর আন্তর্জাতিক কোম্পানিগুলি তাদের সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্য ঘটানোর জন্য ভারতীয় পেট্রোরাসায়নিক শিল্পের সামনে এক বিশাল বাজার বা বিশাল অংশ দখলের সুযোগ করে দিয়েছে। এটা চাহিদা বৃদ্ধি। যদি 3টা মনে হচ্ছে তোমাদের কঠিন লাগছে, 1, 2 রাখলে বা 1 নাম্বারটাই শুধু রাখলে, চাহিদা বৃদ্ধিতে অল্প করে একটু কথা লিখলে। সরকারি সহযোগিতা ও নীতি, মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত। মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত উদ্যোগে খনিজ তেল শিল্পের বিকাশে সহযোগিতা করেছে। জাতীয় পেট্রোরাসায়নিক নীতি এবং হাইড্রোকার্বন ভিশন 2030 2007 সালে গৃহীত জাতীয় পেট্রোরাসায়নিক নীতি এবং 2016 সালে গৃহীত হাইড্রোকার্বন ভিশন 2030 এই শিল্পের বিকাশে সাহায্য করে। এছাড়া দক্ষ ভারত এবং 100% প্রত্যক্ষ বিনিয়োগ, তার মধ্যে দক্ষ ভারত এবং 100% প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ নীতি পেট্রোরাসায়ন শিল্পের উন্নতিতে সাহায্য করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, সেটা পেট্রোরাসায়ন শিল্পের উন্নতিতে সাহায্য করেছে। বিনিয়োগ পরিকাঠামো, আর এখানটায় বেশি কিছু দেওয়ার দরকার নেই, কারণ অতিরিক্ত ডেটাভিত্তিক হয়ে গেলে তোমাদের মনে থাকবে না। বিনিয়োগ ও পরিকাঠামো, উৎপাদন ক্ষমতার সম্প্রসারণ ও আধুনিকীকরণ। পেট্রোরাসায়নিক উৎপাদক সংস্থাগুলি পেট্রোরাসায়নিকজাত দ্রব্যের অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য কারখানাগুলির উৎপাদন ক্ষমতা সম্প্রসারণ এবং আধুনিকীকরণের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। নতুন পেট্রোরাসায়নিক কমপ্লেক্স এবং খনিজ তেল শোধনাগার স্থাপন। সরকারি বেসরকারি উদ্যোগে নতুন পেট্রোরাসায়নিক কমপ্লেক্স এবং খনিজ তেল শোধনাগার স্থাপিত হওয়ায় পেট্রোরাসায়নিকজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। পরের পয়েন্ট, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির ফলে রাসায়নিক শিল্পক্ষেত্রে অভাবনীয় উন্নতি ঘটায় পেট্রোরাসায়নিক শিল্পের উন্নতি ঘটেছে। ব্যাস এইটুকু লিখবে তোমরা, কিন্তু পুরো 3-এ 3 তো পাবে, এর চেয়ে কম তোমরা প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে যদি 2টো করে লাইন লেখো, অবশ্যই চেষ্টা করবে পয়েন্টের হেডিংগুলো দেয়া, তাহলেই হবে, তাহলেই ফুল মার্কস পাবে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে, ভারতের সামুদ্রিক মাছ শিকারে উন্নতির জন্য ভারত কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। এটা আছে HG 208, অর্থাৎ বুক ইন্ডিয়ার বইতে 208 পাতায়। আমরা দেখে নেব ভারত কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। মাছ চাষের উন্নতির জন্য ভারতের যে গৃহীত পদক্ষেপগুলো, সেটা হচ্ছে অতিরিক্ত মৎস্য আহরণ বন্ধ করা। মৎস্যক্ষেত্রগুলির উপর অতিরিক্ত চাপ কমাতে মৎস্য আহরণকারীদের একটি নির্দিষ্ট সংখ্যক মৎস্য আহরণ বা মৎস্য আহরণের সর্বাধিক মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অপরিণত মাছ এবং প্রজননকালে মাছ ধরার উপর বিধি নিষেধ। ছোট মাছ ধরা যাবে না এবং প্রজননকালীন সময়, অর্থাৎ মাছ যখন ডিম পাড়বে সেই সময় মাছ ধরা যাবে না। মৎস্য আহরণে প্রযুক্তিগত উন্নয়ন। প্রযুক্তিগত উন্নয়ন বলতে মাছ ধরা বা মাছের যে মানে চারা তৈরি থেকে শুরু করে মাছের যে উন্নত পদ্ধতি, নেভিগেশন সিস্টেম, আধুনিক মাছ ধরার জাহাজ, উন্নত মানের জাল, এই ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ বা অগ্রণী ভূমিকা নিচ্ছে ভারত।
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার প্রয়োগ। ভারত সরকার দ্বারা প্রধানমন্ত্রী মৎস্য যোজনা প্রকল্প গৃহীত হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে উন্নত প্রযুক্তি এবং পরিকাঠামোর ব্যবহার দ্বারা মৎস্য আহরণ। জাতীয় মৎস্য আহরণ নীতি 2020 ভারত সরকার দ্বারা গৃহীত এটি একটি প্রকল্প যার মূল মন্ত্র ব্লু গ্রোথ ইনিশিয়েটিভ। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো মৎস্য আহরণ ক্ষেত্রগুলির সুরক্ষা বৃদ্ধি করা। তাহলে এই প্রকল্প নেওয়া হয়েছে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে 3 দাগের প্রশ্ন, ভূমি ব্যবহারের উদ্দেশ্যগুলি লেখো। এগুলি কিন্তু সব 3 নম্বরের প্রশ্ন। এই বইয়ে এই যে প্রশ্নটি তার উত্তরটি ভূগোল শিক্ষক অর্থাৎ ছায়া প্রকাশনীর যে নোট বই সেখানে ভালো আছে। ভূমি ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো কি কি? পরিকল্পিত ভূমি ব্যবহার, কৃষিক্ষেত্র, বনভূমি, শিল্প, নগরায়ন ইত্যাদির জন্য ভূমির প্রকৃতি অনুযায়ী পরিকল্পনা করা। ভূমির চাপ হ্রাস, অতিরিক্ত নগরায়ন, পশুচারণ, অকার্যকর বিভিন্ন কৃষিপন্থা যেমন ঝুম চাষ ইত্যাদি থেকে ভূমিকে রক্ষা করা। ভূমির উৎপাদনশীলতা বৃদ্ধি, খুব অল্প কথায় কিন্তু সুন্দর করে লেখা আছে। মাটির ক্ষয় রোধ, জৈব কৃষি, জলসেচ ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে ভূমির উর্বরতা বজায় রাখা। তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। সামাজিক সাম্যতা প্রতিষ্ঠা, ভূমিহীনদের জমি প্রদান, জমির ন্যায্য বন্টন ও আইনগত স্বীকৃতি নিশ্চিত করা। এই জন্য স্বচ্ছতা ও সুশাসনের জন্য ভূমি রেকর্ডের সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। তাহলে এইগুলো হলো ভূমি ব্যবস্থাপনার উদ্দেশ্য। পরের কোশ্চেন হচ্ছে কলকাতা শহরের বায়ু দূষণের 3টি কারণ। বায়ু দূষণের অজস্র কারণ আছে, তার মধ্যে ছায়াতেই 309 পাতায়, যেটা তোমাদের এটা ছায়ার বই, ছায়ার নোট বই, সেখানে বায়ু দূষণের কারণ 309 পাতা থেকে এখান থেকে তোমরা লিখে নিতে পারো। বায়ু দূষণের কারণ আমরা জানি যানবাহনের ধোঁয়া, বিভিন্ন যানবাহন, সেটা ব্যক্তিগত গাড়ি হোক বা যেগুলো মানে গণপরিবহন অর্থাৎ বাস বা একসাথে অনেক মানুষজন যাতায়াত করছে, সেখানে প্রচুর পরিমাণে যানবাহনগুলো থেকে প্রচুর কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোকার্বন এবং সূক্ষ্ম কণা নির্গত হয়। তাহলে যানবাহনের ধোঁয়া কলকাতার বায়ু দূষণের যেমন একটা কারণ, আমরা 3টি কারণ বলা হয়েছে। আমরা 2 নম্বরে চলে যাব, শিল্প দূষণ। বিভিন্ন শিল্পক্ষেত্র, কলকাতাতে অজস্র, কলকাতা এবং তার আশেপাশে অজস্র ছোটো বড়ো শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে বিষাক্ত গ্যাস ও সূক্ষ্ম কণা নির্গত হয়। এছাড়া শীতকালে শহরের আশেপাশে ইটভাটাগুলি থেকেও প্রচুর পরিমাণে ধোঁয়া এবং কণা নির্গত হয়, যা বায়ু দূষণের মাত্রা বাড়ায়। এছাড়া নির্মাণ কাজ, মানে শহরের মধ্যে রাস্তা, উড়ালপুল, বাড়িঘর নির্মাণ চলছেই কন্টিনিউয়াস, সেগুলো থেকে যে ধুলো বাতাসে মেশে সেটাও বায়ু দূষণের একটা অন্যতম কারণ। তাহলে এখানেই আমার 3 নম্বরের প্রশ্নগুলো শেষ হলো। এরপরে কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের জন্য একদম সংক্ষিপ্ত সুন্দর করে লিখে দেবো বলেছিলাম। মানে এগুলোর প্রশ্নের উত্তর লিখলে তুমি 2 পাবে। ডিজিটাল ইন্ডিয়ার উদ্দেশ্য 2015 সালের 1 জুলাই ভারতের প্রধানমন্ত্রী দ্বারা গৃহীত একটি বৃহৎ কর্মসূচি হলো ডিজিটাল ইন্ডিয়া। এর উদ্দেশ্য কি? সারা দেশে বিশেষ করে গ্রামীণ এলাকায় উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া। এছাড়া ডিজিটাল পেমেন্ট, যেমন ক্যাশবিহীন বা নগদবিহীন, মানে আমরা অনলাইন যে পেমেন্ট করি সেটা, এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার উদ্দেশ্য, যে একদম ক্যাশ বা নগদে কোনো লেনদেন হবে না। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য পরিষেবা প্রযুক্তিকেও আরও সহজলভ্য করে দেওয়া প্রযুক্তির মাধ্যমে। 2 নম্বরের প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সংজ্ঞা দাও। খাদ্য প্রক্রিয়াকরণ বলতে কৃষিকাজ, মৎস্য চাষ, পশুপালন, পক্ষীপালন প্রভৃতি ক্ষেত্র থেকে সংগৃহীত কাঁচামাল সম্পূর্ণ বা আংশিক প্রক্রিয়াকরণের মাধ্যমে সরাসরি খাওয়ার উপযুক্ত অথবা রান্না দ্বারা খাদ্যদ্রব্যে পরিণত করা হয়। এরপর এই প্রক্রিয়াজাত দ্রব্যের গুণমান বজায় রাখার জন্য কি করা হয়? প্যাকেটিং করা হয়, হিমায়িত করা হয়, মানে ফ্রিজিং করা হয়। এর সঙ্গে যুক্ত সকল কাজ, অর্থাৎ এই যে কৃষিজাত বা আমরা যেটা হচ্ছে পশুপালন বা পক্ষী পালন, মানে হাঁস মুরগি প্রতিপালন বা মৎস্য চাষ করা হচ্ছে, সেগুলো সরাসরি যদি খেতে পারি বা রান্না করে খেতে পারি, সেই সমস্ত কাজগুলো, তার সাথে সেগুলোর প্যাকেটিং শিল্প, সবগুলোকে একত্রে বলছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। হ্যামলেট কাকে বলে আমরা সবাই জানি। হ্যামলেট হচ্ছে অতি ক্ষুদ্র, মানে একদম 3-4টি বসতি নিয়ে তৈরি ছোট গ্রামকে বলে হ্যামলেট। গ্রাম নয়, গ্রামের অতি ক্ষুদ্র রূপ হচ্ছে হ্যামলেট। এর উদাহরণ যদি বলি তাহলে দার্জিলিং বা কালিম্পং জেলায় পাহাড়ের ঢালে 3-4টি পরিবার নিয়ে গড়ে ওঠা বসতি হচ্ছে হ্যামলেট। লাস্ট কোশ্চেন, কৃষিবর্জ্য কাকে বলে? ফসল কাটার অবশিষ্টাংশ, আখের ছিবড়া, ধান, গমের খড়, ভুসি, গবাদি পশুর মলমূত্র, মৃত পশু পাখির দেহাবশেষ, এছাড়া সার কীটনাশক যে আনা হয় তার কন্টেনার বা বস্তা বা শিশিতে যদি আনা হয় কীটনাশক, সেইগুলো যেগুলো অবশিষ্টাংশ হিসাবে পড়ে থাকছে তাকে একত্রে বলা হচ্ছে কৃষিবর্জ্য। তাহলে বুঝতেই পারছো, এরকমভাবে প্রত্যেকটা পেজ কিন্তু তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে সলভ করে দেওয়া হচ্ছে। অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও।
যেহেতু তোমরা প্রত্যেকটা পেজ এভাবে সুন্দর করে সাজানো অবস্থায় পেয়ে যাচ্ছ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পেজ নিয়ে।